স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলের সাথে আছে আমি শামীম জাহেদ। প্রচলিত রপ্তানি পণ্যের পাশাপাশি যে সকল পণ্য রপ্তানির উদ্যোগ নেওয়া হচ্ছে নতুন করে, ফার্নিচার তার মধ্যে অন্যতম। বিশ্ববাজারে বাংলাদেশের তৈরি ফার্নিচার ইতোমধ্যেই বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। আজ আমরা আলোচনা করব ফার্নিচার শিল্প নিয়ে। এই নিয়ে কথা বলতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন হাতিল ফার্নিচারের হেড অফ মার্কেটিং ফিরোজ আল মামুন এবং পার্টেক্স ফার্নিচার ইন্ডাস্ট্রিজের হেড অফ সেলস সুশীল চন্দ্র ঘোষ। জনাব ঘোষ এবং জনাব মামুন, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। কেমন আছেন আপনারা? স্বাগত। জনাব সুশীল চন্দ্র ঘোষ, আপনার কাছে প্রথমে জানতে চাচ্ছি যে আমরা আজকে আলোচনা করতে চাচ্ছি বাংলাদেশের ফার্নিচার শিল্পের সম্ভাবনা নিয়ে। এই সম্ভাবনা আপনি কীভাবে দেখছেন? আমি যদি জানতে চাই যে এক্সপোর্টের কথা, যে ইতোমধ্যেই বাংলাদেশে বেশ কিছু প্রতিষ্ঠান রপ্তানি করছে বিশ্ববাজারে, এই সম্ভাবনাকে আপনি কতটা দেখছেন, কতটা ভালো হবে? আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। সম্ভাবনা আমি এক কথায় বলছি যে একটা ব্লু ওশান নামে একটা শব্দ আছে আমাদের স্ট্র্যাটেজিক মার্কেটিংয়ে। তাই সম্ভাবনা হচ্ছে ব্লু ওশান, অর্থাৎ আমি নীল সাগরের জন্য অজস্র জলরাশি যেমন মাপা জানা, তেমনি আমি সম্ভাবনাকে ওইভাবেই দেখি। আর ফার্নিচারে আমি দীর্ঘ পথ চলায় আমি যেটা পেয়েছি এক্সট্রিম মানে অপরচুনিটি এবং সম্ভাবনা। এখন চ্যালেঞ্জ হচ্ছে হাউ ডু উই ক্যাপিটালাইজ দ্য অপরচুনিটি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। সেই চ্যালেঞ্জগুলো কি দেখছেন আপনি? যে চ্যালেঞ্জগুলো বলছেন, কি ধরনের চ্যালেঞ্জ দেখেন? চ্যালেঞ্জ হচ্ছে দুটো দিক থেকে, একটা ইন্টারনাল আর একটা এক্সটার্নাল। লেটসে ইন্টারনাল হচ্ছে এন্টারপ্রেনারের দিক থেকে, এন্টারপ্রেনাররা এগিয়ে আসছে সেলফ ড্রাইভে, তারা এমপ্লয়মেন্ট অপরচুনিটি ক্রিয়েট করছে, কিন্তু তাদেরকে সাপোর্ট দিতে হবে এক্সটার্নাল থেকে। ওটা রেগুলেটরি বডিকে মিন করছি আমি আপনাকে সব ভেঙে বলছি না, কাইন্ডলি আপনি বুঝে নেবেন। সেই জিনিসটা মিন করেছি আমি, যে আপনি এগিয়ে আসলেন কিন্তু আপনাকে আমি সাপোর্ট দিতে হবে কিছু বিষয়। যে হ্যাঁ, যেমন এক্সটার্নালের মধ্যে হতে পারে আপনার আমাদের যে কম্পোনেন্টগুলো ফার্নিচারের, এই কম্পোনেন্টগুলো অনেক হেভি ডিউটি, কিন্তু কম্পোনেন্টের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ বাংলাদেশের ওই ধরনের ইন্ডাস্ট্রি গড়ে ওঠে না। যেমন গার্মেন্টস শিল্পে গড়ে উঠছে, বাটন জিপার এই দেশেই তৈরি হয়, এই দেশে এটা ব্যবহৃত হয়। ধন্যবাদ। আমি আপনার স্পিড তবে সময় লাগবে নিশ্চয়ই, একবারে হবে না। গার্মেন্টস শিল্প আসলে আজকের অবস্থায় একদিনে আসেনি, গত 30 বছরে একটা জার্নি ছিল, সেই জার্নি এখনো চলছে। ওই জন্য বললাম এক্সট্রিম অপরচুনিটি। ধন্যবাদ। জনাব মামুন, আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে আমরা যখন ফার্নিচার শিল্পের কথা বলছি, ফার্নিচার শিল্পের আমি যদি চ্যালেঞ্জের কথাই বলি, আমরা এখন দেখছি মানুষে অনেকে আমরা বলছেন যে আমরা কাঠের উডেন ফার্নিচারের প্রতি মানুষের আগ্রহ। তো এটা একটা বড় চ্যালেঞ্জ কিন্তু বাংলাদেশের জন্য, পৃথিবীর সবখানের জন্য, যে তাহলে আমরা কাঠ সংগ্রহ করবো কিভাবে? আমরা কি একেবারেই বন থেকে কাঠ কেটে আনবো, নাকি সাস্টেনেবল ওয়েতে আসলে আমরা কাঠ সংগ্রহ করবো? সেই চ্যালেঞ্জটা কি আপনারা দেখছেন কিনা সামনে? জি, ধন্যবাদ। মানে ওভারঅল মানে কাঠের প্রতি মানে ক্রেতাদের যে আগ্রহের বিষয়টা, এটা আসলে মানে নতুন ট্রেন্ড না, এটাকে আমি বলছি যে মানে এটা চিরাচরিত একটা ট্রেন্ড, যেটা হয়তো রিসেন্টলি আমি বলবো যে কিছুটা শিফট হচ্ছে, বাট নট মানে ইন এ ফান্ডামেন্টাল ওয়ে অথবা সিগনিফিকেন্ট ওয়ে, বাট চেঞ্জেস হ্যাপেনিং অ্যারাউন্ড। তো এটা আসলে আমি শুধু বাংলাদেশের কথা বলি তাহলে হয়তো চেঞ্জটা অতটা ভিজিবল না, বাট আমি যদি গ্লোবাল ফার্নিচার ইন্ডাস্ট্রির কথা বলি তাহলে ডেফিনেটলি সেখানে এই চেঞ্জটা আরও বেশি প্রমিনেন্ট, আরও বেশি ভিজিবল, এবং সেটা রাইট নাও ইজ দ্য লিডিং ফিলোসফি অর লিডিং থট অর লিডিং প্রেফারেন্স অ্যারাউন্ড দ্য গ্লোব। তো হ্যাঁ, ডেফিনেটলি ফার্নিচার বলতে কাঠই মিন করে, এবং ফার্নিচার মানে এটা উডেন ফার্নিচার হওয়াটাই আসলে শ্রেয়, যদি আমরা এটার ডিউরেবিলিটির বিষয়টা অ্যাপারেন্টলি মাথায় রাখি। বাট আচ্ছা, তারপরে যে সাস্টেনেবল সোর্সের কথা আপনি যেটা বলেছেন, যে হ্যাঁ, ডেফিনেটলি এই সোর্সটা সাস্টেনেবল হতে হবে। এবং এই সাস্টেনেবল সোর্স বলতে আমরা যেটা মিন করি, মানে রাইট নাও গ্লোবালি যে কনসেপ্টটা প্রচলিত আছে, যে ফরেস্ট স্টুয়ার্ডশিপ কাউন্সিল, যেখানে পরিকল্পিত বনায়ন থেকে কাঠগুলো সংগ্রহ করা হয়। তো আমি যে কথাটা বলতে চাই যে এটা আজকের কথা না, আমরা বেশ কয়েক বছর আগ থেকেই এই এফএসসি সার্টিফাইড উড আমরা ব্যবহার করি, এবং নট অনলি দ্যাট, আমরা হাতিল কমপ্লেক্স লিমিটেড বাংলাদেশে একমাত্র এফএসসি সার্টিফাইড কোম্পানি, যেটা কিনা এর আগ পর্যন্ত যারা গ্রিন বিল্ডিং করছেন অথবা লিড সার্টিফাইড বিল্ডিং করেছেন তাদেরকে বাইরে থেকে আনতে হতো, কিন্তু এই বছর থেকে আমরা বাংলাদেশ থেকেই এফএসসি লেভেল সহ এই ফার্নিচারগুলো সাপ্লাই। ধন্যবাদ। এই বিষয়ে আমি আপনার কাছে বিস্তারিত জানবো, তার আগে নেব একটু বিরতি। আপনার নিশ্চয়ই একটি 50 সেকেন্ডের বিরতি।
ফিরছি আবার আলোচনায়। জনাব সুশীল চন্দ্র ঘোষ, আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি বলছিলেন যে এই ইন্ডাস্ট্রির কিছু ব্যাকওয়ার্ড লিঙ্কেজ আমরা আসলে এখনো হয়নি, আমরা একেবারেই শুরু করেছি বলতে পারছেন। আমরা যে স্পেশালি যে আমরা এক্সপোর্টের কথা বলি, রপ্তানির কথা বলি, সেই জায়গাটা নাই। ব্যাকওয়ার্ড লিঙ্কেজের কোন কোন জায়গাটা আসলে আমাদের নজর দেওয়া উচিত বলে আপনার মনে হয়? লেটসে আপনি যে চেয়ারে বসেছেন, এটা এক্সাম্পল দিলে ভালো হবে। ওই চেয়ারটা বানাতে 50 রকম কম্পোনেন্ট 50 রকম কম্পোনেন্ট লাগে। লেটসে, আচ্ছা, তাই 50 রকম কম্পোনেন্টের মধ্যে হয়তো 2 রকম আমরা বানাচ্ছি। যেমন পার্টেক্সের ওই যে প্লাইটা আমরা নিজে প্রডিউস করছি, আর বোর্ড যেটা মেলামাইন চিপ বোর্ড, সেটা আমরা মানে প্রডিউস করছি। কিন্তু ওর স্ক্রু, মনে করেন ওই মেকানিজম, এগুলো আমরা এখনো নিজেরা ব্যাকওয়ার্ড লিঙ্কেজ হিসেবে করতে পারছি না। এটা এখন রপ্তানি করতে হচ্ছে না, ওটা আমরা করতে পারছি না। ওখানে আর কি সাবসিডির ব্যাপার আছে গভর্নমেন্টের আচ্ছা। ডিউটি স্ট্রাকচারে। তো ওটাই বলছি, ওখানে যদি আমাদেরকে পথটা দেখিয়ে দেয়। আমরা তো জার্নিটা স্টার্ট করেছি এবং আমাদের মনের মতো করে এন্টারপ্রেনাররা করছে, কিন্তু তাদেরকে তো সাপোর্ট দিতে হবে আসলে রেগুলেটরি বডি থেকে, যে এই থ্রাস্টি সেগমেন্টটাকে আমরা একটা এক্সপোর্ট মার্কেটিংয়ে গ্লোবালি অপারেট করার জন্য অপরচুনিটি দিতে চাচ্ছি। তাই সেই গ্লোবালি অপরচুনিটি দিলে এখানে যে কারেন্সিটা নিয়ে আসবে, সেই কারেন্সি ইকোনমিতে কন্ট্রিবিউট করবে, ইকোনমিক গ্রোথে। তো সেইটার ব্রড সেন্সে ওই ভিশনটা ওনাদের গত মার্চে একটি ফার্নিচার ফেয়ার হয়েছিল, যেখানে বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ বলছেন যে এই ফার্নিচার রপ্তানিতে আমরা নগদ অর্থ সহায়তা দিতে চাই সরকার। এই বিষয়ে কি পরে কোনো আলোচনা হয়েছে, বা কি ধরনের কি পরিমাণ সহায়তা দিতে চায় সরকার? ওনারা ক্যাশ ইনসেন্টিভ একটা প্রপোজ করেছিল, ফার্নিচার এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশন, এক্সপোর্ট অ্যাসোসিয়েশন এরা। তো ওনারা 15% ক্যাশ ইনসেন্টিভ দিতে চেয়েছিল আর কি। আচ্ছা, সেটা কি কার্যকর হয়েছে? সেটা কি কার্যকর হয়েছে? এই কার্যকরের যা হওয়ার পরে যারা আপনারা ফার্নিচার মেকার আছেন বাংলাদেশে, তারা কতটা সুবিধা নিতে পারছেন? আমি বলতে চাচ্ছি কি পরিমাণ এক্সপোর্ট করছেন, কোথায় কোথায় এক্সপোর্ট করছেন, বড় ডেস্টিনেশন কোথায়? জি, ধন্যবাদ। মানে এই সহায়তাটা খুব রিসেন্টলি এটা মানে ফর্মালি অ্যানাউন্স করা হয়েছে, এবং এই অ্যানাউন্সমেন্টটাই আসলে সরাসরি কানেক্টেড না, বাট আগে পরে মিলিয়ে আমরা এখন প্রায় 14টা থেকে 15টা দেশে আমরা এক্সপোর্ট করছি বাংলাদেশের বাংলাদেশের ফার্নিচার। আমরা মানে যেমন অস্ট্রেলিয়া সিডনিতে হাতিলের সিঙ্গেল ব্র্যান্ডেড শোরুম আছে, টরন্টো কানাডাতে হাতিলের সিঙ্গেল ব্র্যান্ডেড শোরুম আছে। আমরা এই বছর ভুটানের থিম্পুতে আমরা শুরু করেছি। খুব শীঘ্রই নেপাল, কলম্বো এবং ইন্ডিয়ার বেশ কিছু লোকেশনে আমরা এক্সপ্যান্ডের পরিকল্পনা আমাদের আছে, এবং পুরো মিডল ইস্ট, রাশিয়া, ইজিপ্ট, এই মার্কেটগুলো আমরা কাভার করছি হাতিলের এক্সপোর্ট উইং থেকে। তো এই সহায়তাটা মানে ডেফিনেটলি কিছু একটা এসেছে, বাট আসলে আমাদেরকে যে পরিমাণ ট্যাক্স দিয়ে এই মানে ইম্পোর্ট ডিউটি দিয়ে আমাদেরকে অ্যাক্সেসরিজগুলো ইম্পোর্ট করে আনতে হয়, সেটার কম্প্যারিজনে কিন্তু আসলে এটা খুব মানে বড় কোনো অ্যাডভান্টেজ না। পার্টিস কোথায় রপ্তানি করছে, বা কি সামনে তার পরিকল্পনা রয়েছে, বা ইন্ডাস্ট্রি ওয়াইড কি ধরনের বড় পরিকল্পনা সামনে আছে? আচ্ছা, আমাদের তো গ্রুপ অফ কোম্পানি, আমরা অলরেডি প্লাই, ল্যামিনেটেড বোর্ড, ডোর, এগুলো পিভিসি আমরা সারা পৃথিবীতে এক্সপোর্ট করছি। আর ফার্নিচার আপনি স্পেসিফিক্যালি এটা ডিফারেন্ট আলাদা সেগমেন্ট। ফার্নিচার তো লাইফস্টাইল প্রোডাক্ট, সেই জন্য আমরা ভুটানে, তারপরে আমরা অ্যালাইন করেছি, ফ্র্যাঞ্চাইজি দিয়েছি জাপানে একটা বিগ কোম্পানির সাথে আমাদের গত মাসে হয়েছে, এগ্রিমেন্ট হয়েছে। তারা আবার ওখান থেকে জাপানের যে প্রভিন্সগুলো আছে সেগুলোতে নিয়ে যাবে, আর ওয়ালমার্টের মতো রিটেল চেনে আমাদের প্রোডাক্ট দিবে, এবং মিডল ইস্টে তাদের আবার অপারেশন আছে, সেখানে আমাদের প্রোডাক্ট ওরা পৌঁছে দিবে। হ্যাঁ, আর এই আমাদের নেইবার কান্ট্রি 7 সিস্টার্সে আমরা প্রপারলি অপারেট করছি। গ্লোবাল ব্র্যান্ড হতে হলে আমি যদি আইকিয়ার কথা বলি, রাইট, আমাদের কতদূর যেতে হবে? বাংলাদেশের যে কোনো ব্র্যান্ড হতে পারে, পার্ডেস হতে পারে, হাতিল হতে পারে, কিন্তু আমরা যদি আইকিয়ার পাশে দেখতে চাই, সেই জার্নির কতখানি কি করতে হবে? মানে আইকিয়া ডেফিনেটলি মানে ফার্নিচার ইন্ডাস্ট্রির জন্য সামথিং যেটা সবাই মানে ড্রিম টু বিকাম, মানে সবারই এই ড্রিমটা থাকে যে আইকিয়ার মতো হতে পারা।
হ্যাঁ, ডেফিনেটলি আমাদেরকে মানে অনেকগুলো জায়গাতেই ইনোভেশনের সুযোগ আছে, ফার্দার ডেভেলপমেন্টের সুযোগ আছে। আমি যদি ডিজাইনের কথা বলি সেখানে ইমপ্রুভমেন্টের সুযোগ আছে। আমি যদি মানে টোটাল মার্কেট এক্সপ্যানশন পেনিট্রেশনের কথা বলি, সেখানে আসলে এই মুহূর্তে বাংলাদেশে বসে মানে আইকিয়ার ড্রিম করাটা বিট হার্ড, বাট ডেফিনেটলি আমাদেরকে প্রথমে রিজিয়নাল প্লেয়ার হতে হবে। যেমন বাংলাদেশের থেকে এখনো পর্যন্ত কোনো ব্র্যান্ড মানে নট অনলি ইন ফার্নিচার, কোনো ক্যাটাগরিতেই কিন্তু আমরা মানে ওইভাবে রিজিয়নাল প্লেয়ার যে হতে পারি। তো হ্যাঁ, প্রাণের কথা বলবো, প্রাণ ডেফিনেটলি সেই জায়গাটাতে গেছে, কিন্তু অন্য ক্যাটাগরিগুলোতে কিন্তু এটা হওয়া সম্ভব হয়নি। তো ওয়ান্স উই বিকাম রিজিয়নাল প্লেয়ার দেন উইল লুক ফরওয়ার্ড টু বিকাম এশিয়ান। নিশ্চয়ই আমরা আশা করি। ধন্যবাদ। আমরা নিব একটি বিরতি। আমরা নিচ্ছি একটি বিরতি, আমাদের সাথেই থাকবেন, ফিরছি শীঘ্রই। স্বাগত আরেকবার খাতুন মাছ থেকে মধুশীলা। আজ আমরা আলোচনা করছি ফার্নিচার শিল্প নিয়ে কথা বলতে পারছি। স্টুডিওতে রয়েছেন হাতেল ফার্নিচারের হেড অফ মার্কেটিং ফিরোজ আল মামুন এবং পার্টেক্স ফার্নিচার ইন্ডাস্ট্রিজের হেড অফ সেলস সুশীল চন্দ্র ঘোষ। জনাব ঘোষ এবং জনাব মামুন, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে আরেকবার। জনাব ঘোষ, আপনার কাছে আমি আবার জানতে চাচ্ছি যে আমরা বিরতি যাবার আগে কথা বলছিলাম, আমরা বলছিলাম যে ব্র্যান্ড হিসেবে এস্টাবলিশ করতে হলে বিশ্ববাজারে ইতিমধ্যে বাংলাদেশের যেসব ফ্যাক্টরি যারা ফার্নিচার বানাচ্ছেন তারা কিন্তু একদম বড় ব্র্যান্ড হচ্ছেন এবং এর ফলে তারা আসলে এক্সপোর্ট করতে পারছে। তো বিশ্ববাজারে যদি টিকে থাকতে হয় সেক্ষেত্রে কি করতে হবে? আমি একটা পজিটিভ দিক এভাবে দেখছি যে আমরা প্রায় গার্মেন্টসের কথা বলি যে গার্মেন্টসের তো আসলে আমরা ব্র্যান্ড তৈরি করতে পারলাম না, হ্যাঁ, কিন্তু আমরা আসলে গার্মেন্টস শুরুই করেছি আমরা সাপ্লাই করে, রাইট? কিন্তু আমি যদি ফার্নিচারের কথা বলি, আমরা কিন্তু ব্র্যান্ড থেকে, আমরা কিন্তু রিটেল থেকে শুরু করছি। তো রিটেলের যে একটা অভিজ্ঞতা সেটা কিন্তু ইতিমধ্যেই আছে। এখন প্রশ্ন হচ্ছে বিশ্ববাজারে টিকে থাকতে হলে বাড়তি কি আমাদের শক্তি দরকার, যেটার জন্য আমরা বিশ্ববাজারে যেতে পারবো? আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। একিয়ার কথা বলছেন, আমি ওখানে একটু ভ্যালুয়েট করতে চাই। একিয়া এখন 30 বিলিয়ন কোম্পানি তারা অপারেট করছে, কিন্তু ওদের ভিশন হচ্ছে একটা পিরামিডকে যদি আপনি দেখেন, আমরা পিরামিডের সম্পূর্ণটাই যদি আপনি একটা মার্কেট মনে করেন, টপে একটা নিশ সেগমেন্ট আছে, আর মিডিলে আসে মিডিল সেগমেন্ট, আর বটমে আছে লোয়ার সেগমেন্ট। লোয়ার বলবো না এদেরকে, তাহলে কাস্টমারকে খাটো করা হয়, বা ইকোনমিও বলবো না, বলবো কম্পিটিটিভ সেগমেন্ট। তা এই তিনটা সেগমেন্টকে ব্লেন্ডিং করেছে তারা, তা ওই ভিশনে ওটাকে অ্যাটেম্প করেছে একিয়া কিন্তু খুব পশ সেগমেন্টের ফার্নিচার না, অর্থাৎ আমাদের দেশে যদি 17 কোটি লোক হয়, আমি যদি 17 কোটি লোকই মনে করেন, আমি ওই যে আপনার অপরচুনিটির কথা বলছিলাম, আমি লেটসে সবাই কিন্তু ফার্নিচার ব্যবহার করে। যেমন আজকে আমরা অনুষ্ঠানে এসেছি, আপনি ফার্নিচারে বসেছেন, আমিও ফার্নিচার ইজ এ নট লাক্সারিয়াস গুডস, ফার্নিচার ইজ এ নেসেসিটি। দৈনন্দিন জীবনে যে আমাদের 5টা নেসেসিটি আছে তার সাথে ফার্নিচারও একটা অ্যাড করতে হবে, কেননা ফার্নিচার সকাল থেকে রাত অবধি আপনার প্রয়োজন। সকালে আপনি ব্রেকফাস্ট করবেন, দুপুরে কোথাও অফিসে যাবেন, আপনার অফিস হোক চাকরি হোক, বিকেলে ইভিনিংয়ে টি খাবেন, রাতে ডিনার খাবেন, রাতে ঘুমাবেন, সব জায়গায় ফার্নিচার। ফার্নিচার ইজ এভরিওয়্যার। সো আমি যেটা বলছি, একিয়ার সাথে অ্যালাইন করছি। এখন একিয়ার ভিশন যদি হয় যে লেটসে এখন 700 কোটি লোক পৃথিবীতে আছে, তাই ওই ভিশনে যদি আমি যাই, সেগমেন্টেড না করে, সেগমেন্টেশনের একটা আলাদা ভ্যালু আছে, কিন্তু ওইটা লেটসে মার্সিডিজ মানে কান্ট বাই এভরিবডি, বাট আমি যদি একিয়ার ভিশনে যাই তাহলে ইট কুড বি পসিবল টু রিচ দ্য গ্লোবাল মার্কেট ইজিলি। থ্যাংক ইউ। ধন্যবাদ। আমি আপনাকে কিছু জানবো। জনাব মামুন, আপনি বলছিলেন যে আপনার হাতিল যে বাংলাদেশ থেকেই সার্টিফাইড কার্ড সংগ্রহ করছেন, যেটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি বা সাস্টেনেবল। কিভাবে এটা হচ্ছে? না, এটা আসলে আমরা বাংলাদেশ থেকে এই কার্ডটা সংগ্রহ করছি না, এই কার্ডটা আমরা ইম্পোর্ট করে আনছি। আচ্ছা, আমরা মূলত 2টা ভ্যারাইটির কাঠ আমরা ব্যবহার করছি রাইট নাও। তার মধ্যে একটা হচ্ছে রেড ওক, যেটা মোস্টলি আসছে নর্থ আমেরিকা থেকে, আমেরিকা এবং কানাডা থেকে। আচ্ছা, এবং এর পাশাপাশি আমরা জার্মানি থেকে বিচ কাঠ আমরা ইম্পোর্ট করছি, কারণ আসলে লোকাল সোর্সগুলো তো একেবারেই সাস্টেনেবল না, একেবারেই সাস্টেনেবল না। এবং গভর্নমেন্টের যে পলিসি আছে সেখানে মানে গত 20 বছর ধরেই প্রবাবলি বাংলাদেশে গাছ কাটাটা মানে ইজ সামথিং ইললিগাল অথবা প্যারালিগাল একটা বিষয়। তো সেখানে বাংলাদেশ থেকে এই সার্টিফাইড কার্ড সংগ্রহ করা আসলেই সম্ভব না। তো আর যেহেতু আমাদের বাল্ক ভলিউমের কার্ড দরকার হয়,
তো এটা আসলে শুধু বাংলাদেশের ট্রেন্ড না, ইম্পোর্টেড উড দিয়ে কিন্তু চাইনিজ ইন্ডাস্ট্রি টিকে আছে, চাইনিজ ফার্নিচার ইন্ডাস্ট্রি, মালয়েশিয়ান ইন্ডাস্ট্রি, তারা তাদের রাবার উডও যেমন ব্যবহার করছে, পাশাপাশি তারা ইম্পোর্টেড উডও ব্যবহার করছে। থাইল্যান্ড, ফিলিপিন্স, তারা সবাই এই ইম্পোর্টেড উডের উপরে ডিপেন্ড করেই কিন্তু তাদের এক্সপ্যানশনটা হয়েছে। আচ্ছা। তো বাংলাদেশের কাস্টমাররাও এই ইম্পোর্টেড উডগুলোকে কিন্তু মানে খুব ভালোভাবেই নিয়েছে, খুব পজিটিভলি নিয়েছে, যেটার কোয়ালিটি খুব ইউনিফর্ম, যেটার ফিনিশিং খুব ভালো আসে এবং ডিউরেবিলিটির দিক থেকে মানে কম্পারেবল টু এনি লোকাল ভ্যারাইটি অর লোকাল স্পেসেস। ধন্যবাদ। আমরা যখন বলছি যে এক্সপোর্ট মার্কেট বলছি, কিন্তু আমাদের ডোমেস্টিক মার্কেটে বেশ স্ট্রং, শক্তিশালী মার্কেট, ভাইব্র্যান্ট মার্কেট, Strong ভালো। এবং অনেক সময় বলা হয় যে ডোমেস্টিক মার্কেট যদি শক্তিশালী হয় তাহলে আসলে এক্সপোর্ট মার্কেটটা সহজে ডেফিনেটলি গ্রো করতে পারে। কতটা স্ট্রং আমাদের ডোমেস্টিক মার্কেট? আমি আজকে জাস্ট 30 ইয়ার্স অর 20 ইয়ার্স ব্যাকে আমি কথা বলছি। জি। লেটস সে অটোবি যখন যাত্রা শুরু করেছিল, হ্যাঁ। তা ওখানে আমি শুরুতেই ছিলাম। তো বগুড়াতে আমি গিয়েছিলাম ফ্র্যাঞ্চাইজি সেট আপ করতে। তো উনি বগুড়ায় গ্র্যাজুয়েট, ওনার ওয়াইফও স্কুলের টিচার। যখন আমি অটোবিতে বলেছিলাম যে এটা ফ্র্যাঞ্চাইজি দিব, তখন বলছিল ওরা অটোবি কি, আচ্ছা। তখন জানতো না। লেটস আজকে 12 ইয়ার্স ব্যাক কথা বলছি। কিন্তু আজকে যদি আমরা কোথাও যাই, যে কোনো জায়গায় আমাকে নিজেই পার্টেক্স বলে ডাকে, এই পার্টেক্সের লোক আছে। অর্থাৎ পার্টেক্স মিনস হচ্ছে ফার্নিচার, উই আর প্রডিউসিং ফার্নিচার। Right. অর্থাৎ ব্র্যান্ডের যে ইয়াটা, মানে কি বলবো এটাকে, প্রপোর্শনের যে ভ্যালুটা, এটা ইচ অ্যান্ড ইন্ডিভিজুয়াল লেভেলে চলে গেছে। মানে কি, পিপলের পারচেজিং পাওয়ার বেড়েছে, ইনকাম বেড়েছে। Exactly. এখন প্রাইমারি স্কুলের টিচারও দে ক্যান কেপাবল টু বাই ব্র্যান্ডেড ফার্নিচার। রাইট, রাইট। এই জন্য এর পটেনশিয়াল, আমি শুরুতেই বলেছিলাম যে এর পটেনশিয়াল হচ্ছে লিমিটলেস। এটার কোনো বাউন্ডারিতে ফেলা যাবে না। কেন ফেলা যাবে? এই জন্য আপনি যখন বাসায় ব্যবহার করেন, বা আমরা একটা স্ট্যাটিস্টিক্স পেয়েছি, আপনি 1 কোটি টাকার ফ্ল্যাট কিনলে 10 থেকে 15 লক্ষ টাকার বাজেট থাকে আচ্ছা। ফার্নিচার। অ্যাবসলিউটলি। আর অফিসে হচ্ছে লিমিটেড, একটা টেবিল একটা চেয়ার, কিন্তু বাসায় আপনার 10টা 20টা ফার্নিচার লাগে। ধন্যবাদ। আমি আজকে ফিরে আসবো জি। ডিজাইনটা সম্বন্ধে আমি জানতে চাই যে ডিজাইনিং একটা বড় চ্যালেঞ্জ, যে আসলে কিভাবে করবেন, জি। কিভাবে আপনারা এই ডিজাইনটাকে, আপনাদের নিজস্ব ডিজাইনার থাকে নাকি আপনারা আউটসোর্স করছেন, বা কিভাবে করছেন? জি, ডিজাইনটা আসলে গ্লোবাল মার্কেটে পেনিট্রেশনের জন্য ডিজাইনটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। এবং আমরা ডোমেস্টিক মার্কেট দখল করতে চাইলেও আসলে ভালো ডিজাইন সেটা ভালো ডিজাইনার লাগবে, এবং আনফরচুনেটলি বাংলাদেশে ভালো অথবা এস্টাবলিশ কোনো ফার্নিচার ডিজাইনার অথবা ডিজাইন ট্রেনিং কোনো ইনস্টিটিউট এখনো পর্যন্ত নাই। তারপরেও আমাদের যে লিমিটেড ক্যাপাসিটি আছে তার মধ্যেও আমরা আমাদের একটা সেপারেট R&D ডিপার্টমেন্ট আছে, যেখানে আমরা এই ডিজাইন ডেভেলপমেন্টের কাজগুলো করি। এবং পাশাপাশি আমরা যখন এক্সপোর্ট করছি, তখন অনেক ক্ষেত্রেই এই ডিজাইনগুলো কিন্তু আসলে বায়ার্স রেকমেন্ডেড ডিজাইন, সেই অনুযায়ী আমরা OEM ফার্নিচার আমরা প্রোভাইড করছি কাস্টমারদেরকে। ধন্যবাদ। জনাব ঘোষ, আপনার কাছে জানতে চাচ্ছি যে আমরা যখন বলছি যে জি, জি। যে কোনো সেক্টর ভালো করতে হলে তার আসলে দক্ষ ম্যান পাওয়ার দরকার। এক্স্যাক্টলি। এই ফার্নিচার সেক্টরের কি অবস্থা? আচ্ছা, সেখানে এখানে grow রিসেন্ট করছে কেন? আইএলও একটা আমাদেরকে কন্ট্রিবিউট করছে, জি। ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, প্রায় 6টি কোম্পানিকে ফান্ড এবং ট্রেনিং দিচ্ছে, তারা আর কি দক্ষ জনশক্তি। ইভেন আমরা কিছু ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, আর এই সেগমেন্টটা এত ট্রাস্টি সেগমেন্ট, আপনাকে যদি আমি 6 মাস, মনে করি লেস এডুকেটেড পিপলকে 6 মাস আমি হাতে কলমে শিখিয়ে দিই, তাহলে সে খুব প্রপারলি ওই কাজগুলো করতে পারে। এই জন্য আমাদের দেশে কেন আমরা পারবো, আপনি বলেছিলেন এক্সপোর্ট গ্লোবালি কেন অপারেট করতে পারবো, আমাদের কিন্তু ওটা একটা বিরাট স্ট্রেংথ। সেখানে আবার অনেক ক্ষমতা লেবার, হ্যাঁ, অনেক সেখানে লেবার আবার অনেক ইকোনমিতে আমরা ক্রয় করতে পারি। যদি আমাদের শুধু ওই কম্পোনেন্টের ডিউটিটা ফ্রি করে দেয়, তাহলে আমরা কিন্তু অনেক দূর যেতে পারবো। সেগমেন্টের, আপনি যেটা শুরু করলেন অনুষ্ঠানটা, এটা অনেক বেশি গভর্নমেন্টকে আমরা আর্ন করে দিতে পারি। জনাব সুশীলচন্দ্র ঘোষ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ফিরোজ আল মামুন, আপনাকে ধন্যবাদ। আজকে আর আমরা কথা বলতে পারছি না, শেষ করতে হবে। ভবিষ্যতে নিশ্চয়ই আপনার সাথে কথা বলবো। তবে আমরা আশা করবো যে আশা নিয়ে আজকে আমরা কথা বলছি ফার্নিচার সেক্টরের জন্য, সেই সরকার সেদিকে নজর দেবেন এবং ফার্নিচার সেক্টরের উন্নতি নিশ্চিত হবে আরো। আপনাকেও ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। এই ছিল আজকের মধ্যে খাতুনগঞ্জ থেকে মধ্যে ছিল। আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।